ছোটবেলার একটা সুখী গৃহকোণের ছবি আমরা সবাই দেখেছি। বাবা মা দাদু দিদার সঙ্গে নাতি বা নাতনি সুন্দর হাসি হাসি মুখে তারা তাকিয়ে আছেন। মধ্যবিত্ত বাঙালির ছবি, মধ্যবিত্ত বাঙালির দিকে তারা তাকিয়ে আছেন। ঠিক সেই রকমই একটা পরিবার একেবারে শেষ হয়ে গেছে, সেই রকমই একটা পরিবার জাস্ট ছাড়খাড় হয়ে গেছে এবং সেটা আবারও সেই আরজি করের ভেঙে যাওয়া, দুমড়ে মুচড়ে যাওয়া, ঘুণ ধরে যাওয়া সিস্টেমের মাধ্যমে এইরকম একটা পরিবারের জীবন শেষ হয়ে গেছে। তাই আজকের এই পর্বে আমি যে কথাগুলো আপনাদের বলছি সেই কথাগুলো শোনার মতো দম রাখুন। এই কথাগুলো এই কঠিন বাস্তবকে এড়িয়ে না যাওয়ার মতো বুকে বল রাখুন। চোখ যদি ছলছল করে, গলা যদি কাঁপে, তারপরেও আপনাকে আমার দিকে তাকিয়ে থাকতে হবে। তার কারণ আমাকেও এই কথাগুলো আপনাকে বলতে হবে। আপনাকে বলতে হবে অরূপ বন্দ্যোপাধ্যায়ের কথা। অরূপবাবুর দুদিন আগে জন্মদিন ছিল, 19শে মার্চ। ওনার দেহটা আরজি করের একটা লিফটের দরজার মাঝখানে আটকে গিয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে। লিফটটা তার দেহটাকে টেনে হিচড়ে একবার ওপরে তুলছে, একবার নিচে নামাচ্ছে এবং লিফটের দরজা আর কংক্রিটের জায়গায় তিনি ক্রমাগত ধাক্কা খাচ্ছেন। কত জোরে ধাক্কা? যতটা জোরে ধাক্কা লাগলে একজন মানুষের হাত পা পাঁজরের সবকটা হাড় ভেঙে যায়। যত জোরে ধাক্কা লাগলে একটা মানুষের দেহের ভেতরে হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার ফেটে যায়। যত জোরে ধাক্কা লাগলে এই সমস্ত কিছুর ফলে ভেতরে ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েন, তত জোরে ধাক্কা। একের পর এক সেই রকম ধাক্কা লেগেছে অরূপবাবুর দেহে। আপনাকে বলতে হবে সোনালী দত্ত বন্দ্যোপাধ্যায়ের কথা, অরূপবাবুর স্ত্রী সোনালী বন্দ্যোপাধ্যায়। অরূপবাবুর দেহটা যখন ওইভাবে লিফটের দরজার মাঝখানে আটকে খালি ধাক্কা খাচ্ছে ওপরে আর নিচে, তখন সোনালী বন্দ্যোপাধ্যায় আর তার ছেলে তারা পড়ে গেছেন লিফটের নিচের অন্ধকার গর্তটার মধ্যে। ছেলেকে কোনো মতে তিনি তুলে দিয়েছেন লিফটের দরজা আর যে গ্রিলটা রয়েছে তার মাঝখানের জায়গাটায়, আর নিচে তিনি পড়ে রয়েছেন অন্ধকারে। চারপাশে কিচ্ছু দেখতে পাচ্ছেন না, শুধু একটাই বিষয় তিনি বুঝতে পারছেন, তার স্বামীর দেহ থেকে রক্ত টপ টপ করে এসে পড়ছে তারই গায়ে। তারপর লিফটটা যখন আরেকবার ওপরে উঠল, তখন তার স্বামীর দেহটা ধপ করে এসে পড়ে সোনালী বন্দ্যোপাধ্যায়ের কোলের ওপর। তখনও পর্যন্ত সেই অন্ধকার গর্তটার ভেতরে তিনি রয়েছেন। প্রাণপণে চিৎকার করে যাচ্ছেন তিনি এবং তার ছেলে। সোনালী বন্দ্যোপাধ্যায় বলছেন তার স্বামীর দেহটা যখন তার কোলের ওপরে এসে পড়েছে ধপ করে, তখনও পর্যন্ত অরূপবাবু বেঁচে, তখনও বেঁচে, হয়তো বাঁচানো যেতে পারত, তখনও মনে করছেন সেই মহিলা এবং তিনি আর তার ছেলে প্রাণপণে সেখান থেকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে যাচ্ছেন। কারুর একটা সাহায্যের জন্য তখনও তিনি চিৎকার করে যাচ্ছেন। আপনাকে বলতে হবে 3 বছরের ছোট্ট আরুষের কথা। খেলতে খেলতে হঠাৎ পড়ে গিয়ে তার হাতটা ভেঙে গিয়েছিল এবং সেই চিকিৎসা করার জন্যই বাবা মায়ের সঙ্গে সে গিয়েছিল আরজি করে। একটা হাত ভেঙে গেলে কি ধরনের ব্যথা হতে পারে সেটা একমাত্র যাদের হাড় ভেঙেছে তারাই বুঝতে পারবেন। আর যাদের ভাঙেনি, মনে করুন যে আপনার হাতটা যদি আপনি নিয়ে গিয়ে দুম করে খুব জোরে দেওয়ালে মারেন, তাহলে যে ধরনের ব্যথা হবে তার 300 গুণ বেশি ব্যথা, এবং সেটা কন্টিনিউয়াসলি হয়ে চলেছে। সেই রকম ব্যথা হয় একটা হাড় ভেঙে গেলে। ছোট্ট আরুষের হাড়টা ভেঙে গেছে। তার ভাঙা হাত নিয়ে মা যখন তাকে দাঁড় করিয়ে দিয়েছে ওই গ্রিল আর ওই লিফটের দরজার মাঝখানে এবং বলে দিয়েছে কোনো মতেই হাত ছাড়বে না, গ্রিলটা ধরে থাকবে, ছোট্ট আরুষ সেই ভাঙা হাত নিয়েই ওখানে দাঁড়িয়ে রয়েছে ওই গ্রিলটা ধরে। বুঝতেও পারছে না হয়তো চারপাশে হচ্ছেটা কি। মা অন্ধকারে পড়ে গেছে, বাবার দেহটা ক্রমাগত ধাক্কা খাচ্ছে, মা চিৎকার করছে, বাবা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আরুষ আর তার মা সেখানে চিৎকার করে যাচ্ছে একটু সাহায্যের জন্য, প্রাণপণে হাউ হাউ করে কেঁদে চিৎকার করে যাচ্ছে। কেউ তো শুনেনি, অন্তত কেউ তো শুনতে পাক, কেউ যদি শুনতে পায়। আপনাকে বলতে হবে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী বন্দ্যোপাধ্যায়ের কথা। জানা যাচ্ছে তিনি কিছুদিন আগে অসুস্থ হয়েছিলেন, এখনো পর্যন্ত তিনি বেশ খানিকটা অসুস্থ। কিছুদিন আগে তার হার্টে স্টেন্ট বসেছে, চোখে অস্ত্রোপচার হয়েছে। হাউ হাউ করে কাঁদছেন তিনি আর ক্যামেরার দিকে তাকিয়ে বলছেন যে আমার কিচ্ছু চাই না, ক্ষতিপূরণ, সাহায্য এসব কিচ্ছু আমার লাগবে না, ওসব নিয়ে আমি কি করব? আমার ছেলেটাকে ফিরিয়ে দিতে পারবে? আমার ছেলেটাকে যদি ফিরিয়ে দিতে পারে তাহলে আমি 2 হাত পেতে নিয়ে নেব। আমার ওসব চাই না, আমি ওদের শাস্তি চাই। আমি আর কোনোদিন আমার জীবনে আরজিকর চত্বর মারাবো না। আপনাকে বলতে হবে অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা অমল বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি চিৎকার করে বলছেন দে কুড হ্যাভ সেভড মাই সান, দে কুড হ্যাভ সেভড মাই সান। স্পষ্ট ইংরেজিতে তিনি বলছেন দে কুড হ্যাভ সেভড মাই সান। মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক,
গরিব মানুষের প্রাণ কতটা সস্তা? গরিব মানুষের প্রাণ যতটা সস্তা, মধ্যবিত্তের প্রাণ কি তার থেকে একটু কম সস্তা? এই সমস্ত হিসেব করে কোনো সুবিধা কিছু পাওয়া যাচ্ছে না। অমল বাবু তিনি বলছেন যে আমি ওদের গিয়ে বললাম চাবিটা খোলার ব্যবস্থা করুন, এই তালাটা খুলুন, চাবিটা নিয়ে আসুন। ওরা বলছে চাবি অন্য কারোর কাছে আছে, চাবি পিডাব্লিউডির কাছে আছে। আমি ওদের সামনে বারবার বলছি যে আপনারা দরজাটা খোলার, ওই গেটটা খোলার ব্যবস্থা করুন। আমাকে ধমকাচ্ছে যে আপনি দাঁড়ান তো, আপনি চুপ করুন তো, আমার ছেলেটা মরে যাচ্ছে, আমাকে ধমকাচ্ছে, আমার ছেলেটা চলে যাচ্ছে, আমার ছেলেটা চলে গেছে, আমার ছেলেটা চলে গেছে। এখনো পর্যন্ত যদি আপনি শুনেছেন তাহলে এরপরে আরও শুনতে হবে। এখানেই শেষ নয়, এখনো শেষ হয়নি। আমার আরও বলার আছে, আপনার আরও শোনার আছে। আরজিকর মেডিকেল কলেজের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি কি বলছেন? তিনি বলছেন কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। লিফটের ভেতরে যদি লিফটম্যান থাকতেন তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। প্রশাসনিক গাফিলতি এখানে রয়েছে, প্রশাসনিক ব্যর্থতা হয়েছে, এটা মেনে নিচ্ছি। এবং তারপর সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে হাসপাতালের কোনো লিফটের ভেতরে যদি লিফটম্যান না থাকে তাহলে কাউকে সেই লিফটে উঠতে দেওয়া হবে না। এইরকম একটা ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালে 32টা লিফট আছে, প্রত্যেকটা লিফটের ভেতরে এবার থেকে লিফটম্যান থাকবেন, বাইরে নয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। প্রথমত খুব ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভালো কথা। কিন্তু ঘটনা ঘটার পরের দিনই দেখা যাচ্ছে আরজিকর চত্বরে অনেক রোগীর পরিবারের তরফ থেকেই বলা হচ্ছে অমুক লিফটে করে তো আমরা উপরে গেলাম বা নিচে আসলাম, কই কোনো লিফটম্যান তো ছিলেন না, না কোনো লিফটম্যানেরই দেখা পাওয়া যায়নি। এরকম কথা তারা বলছেন ঘটনা ঘটার পরের দিনই। কাজেই এইরকম বিভিন্ন ঘটনার পরে যে প্রতিশ্রুতি বা সিদ্ধান্তগুলোর কথা শোনা যায়, এক্ষেত্রেও শোনা গেছে, কিন্তু তা আদৌ বাস্তবে দেখা যাবে কি যাবে না আমি জানি না, উত্তর আপনাদেরও হয়তো জানা। এবং তার পরের কথা, লিফটের ভেতরে লিফটম্যান থাকবেন, খুব ভালো কথা। কিন্তু একটা লিফট যেখানে আগে থেকেই ম্যালফাংশন করছিল, একটা লিফটের দরজা ঠিক করে খুলছিল না, লিফটের যে ফ্লোরে থামার কথা সেখানে থামছে না, কখনো উপরে চলে যাচ্ছে, কখনো নিচে নেমে যাচ্ছে, এই যে লিফট ম্যালফাংশন করছিল, লিফটম্যান ভেতরে বসে থেকে এর সুরাহাটা কি হবে? তিনি বাইরে না থেকে যদি ভেতরে থাকেন এবং লিফটের দরজা যদি না খোলে বা লিফটটা যদি ক্রমাগত ওপর নিচে করে, তাহলে লিফটম্যান থেকে তিনি ঠিক কি সুরাহাটা করবেন? ওখানে গাদাগুচ্ছের যে ফোন নম্বরগুলো লেখা থাকে সেই ফোনগুলোতেও তো ফোন করা হয়নি। যখন অরূপবাবুর বাবা বারবার অনুরোধ করেছেন যে এই ফোন নম্বরগুলো ফোন করে দেখুন কি করা যায়, তো সেক্ষেত্রে লিফটম্যান ভেতরে বসে থেকে ঠিক কি করবেন? লিফটের মেনটেনেন্সের অবস্থা কি ছিল, কতটা মেনটেনেন্স করা হয়েছে, তার কোনো রিপোর্ট, কোনো রেকর্ড এ সমস্ত কি সামনে রয়েছে? ওই লিফটের দরজার বাইরে যে লোহার গ্রিল বা কোলাপসিবল গেট যেটা খোলা গেল না, যে চাবিটা, যে তালার চাবি খুঁজেই পাওয়া গেল না, সেই চাবিটা কার কাছে ছিল? অত চিৎকার করেও যখন কোনো সাহায্য পাওয়া গেল না, সেটা কেন? কেন কেউ শুনতে পেলেন না? কোনো নিরাপত্তারক্ষী, পুলিশ কেউ কেন ওই চত্বরে ছিলেন না? ওই চাবিটা কেন খুঁজে পাওয়া গেল না? কার কাছে চাবি আছে সেটা নাকি এখনো জানা যাচ্ছে না। ওই চাবি কার কাছে আছে জানা নেই। ওই চাবিটার কোনো ডুপ্লিকেট চাবি কি কর্তৃপক্ষের কাছে ছিল? তাহলে তারা সেই চাবিটা বের করে দিতে পারলো না কেন? আর যদি না থেকে থাকে ডুপ্লিকেট চাবি, তাহলে সেটা কেন ছিল না এই কর্তৃপক্ষের কাছে? এই যে এত বড় বড় প্রশ্নগুলো উঠছে, তার উত্তর খুব ছোট্ট, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। প্রশাসনিক ব্যর্থতা আছে, মেনে নিচ্ছি। আর মেনটেনেন্সের ব্যাপারে আরজিকরের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলছেন মেনটেনেন্স তো হয়, রক্ষণাবেক্ষণ হয়, পিডাব্লিউডির ইলেকট্রিক্যাল এখানে এসে রক্ষণাবেক্ষণ করে যায়, বিশদ রক্ষণাবেক্ষণ হয়, এবং তার যে রিপোর্ট সেটা প্রত্যেক মাসে আপডেট করা হয়। আমরা এখনো তদন্ত করে দেখছি যে কি প্রযুক্তিগত গন্ডগোল হয়েছিল, কোথায় সমস্যাটা হয়েছিল। লিফটটা যখন অলরেডি গন্ডগোল করছিল, এই অভিযোগ করা হয়েছিল যে ওই লিফটটা ঠিক করে চলছিল না, দরজা ঠিক করে খুলছিল না, বন্ধ হচ্ছিল না, ওই লিফটটায় গন্ডগোল একটা ছিল, তারপরে ওই লিফটটা চলছিল কেন? এবং যখন এই লিফটটা গন্ডগোল অলরেডি করছিল, তখন কেন বলুন তো আপনাদের মনে হয়নি যে ওই আপডেটেড রিপোর্টটা একটু দেখার দরকার আছে, পিডাব্লিউডির মেনটেনেন্সের রিপোর্টটা একটু আপডেট করার দরকার আছে, এবং দেখতে হবে যে ওখানে কি প্রযুক্তিগত গন্ডগোল হয়েছে যে কারণে লিফটটা ঠিক করে চলছে না, যাতে একটা মানুষ বেঘরে মরে না যায়। অতীন ঘোষ তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ডেপুটি মেয়র, তৃণমূলের বিরাট বড় নেতা, আরজিকরের রোগী কল্যাণ সমিতির সদস্য, তিনি কি বলছেন? তিনি বলছেন যে ঘটনাটা তো খুবই খারাপ, খুবই দুঃখের বিষয় তো বটেই, তারই সঙ্গে তিনি বলছেন এরকম ঘটনা যাতে এরপর আর কখনো না ঘটে সেটাকে নিশ্চিত করতে হবে, আমাদের সকলকে তৎপর হতে হবে। দেখুন, প্রশাসনের পর কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে হবে। স্থানীয় প্রশাসনের গাফিলতিতেই যে এরকম একটা ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু আমাদের সবাইকে তৎপর হতে হবে।
তিনিও সেই একই রাগ কাটছেন, তিনি সেই একই পথ বেছে নিয়েছেন। তিনিও বলছেন খুবই দুঃখজনক ঘটনা, ভেরি স্যাড, ভেরি স্যাড, ভেরি স্যাড। প্রশাসনিক গাফিলতি ছিল, প্রশাসনিক ব্যর্থতা হয়েছে, মেনে নিচ্ছি তো। এরপর আপনি প্রশ্ন করবেন আবার আরজি কর। আমাকে আপনাকে বলতে হবে যে হ্যাঁ, আবার আরজি কর। এই আরজি করে অভয়ার ঘটনা ঘটার পর থেকে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো কিছুই পূরণ করা হয়নি। আরজিকর হাসপাতালে যে ট্রমা কেয়ার সেন্টারের অপারেশন থিয়েটার চত্বর বা এমার্জেন্সির যে চত্বর, সেখানে রোগী বা রোগীর পরিজনদের জন্য শৌচালয়ে কিছু নেই, কোনো শৌচাগারের ব্যবস্থা নেই। যদি কাউকে যেতে হয় তাহলে সেখান থেকে বেরিয়ে আরজিকরের মূল গেটের পাশে যে সুলভ শৌচালয় রয়েছে সেইখানে তাদের যেতে হবে। আরজিকর হাসপাতালের ভেতরে মোট 32টা লিফট রয়েছে এবং এই লিফটগুলোতে যদি 4 শিফটে একজন করে ডিউটিতে থাকে তাহলে অন্তত পক্ষে কমপক্ষে 128 জনকে দরকার, 128 জন লিফট ম্যান দরকার। অবশ্যই এই পরিমাণ লিফট ম্যান আরজিকরে নেই। অথচ সপ্তর্ষি চট্টোপাধ্যায় আরজিকরের সুপার, তিনি বলছেন যে না না, আমাদের প্রত্যেকটা লিফটের ভেতরে এবার থেকে লিফটম্যান থাকবেন। অবশ্য লিফটম্যান পর্যাপ্ত পরিমাণে যে নেই তার সমাধানও তো তিনি বলে দিয়েছেন যে কোনো লিফটের ভেতরে যদি লোক না থাকে, লিফটম্যান না থাকে, তাহলে লিফটে কেউ উঠতেই পারবেন না, লিফটই চলবে না। সমাধান হয়ে গেল। আরজিকরের ঘটনা, সেই অভয়ার ঘটনার পর থেকে যা যা প্রতিশ্রুতি সামনে এসেছিল, শৌচাগার তৈরি করা পর্যাপ্ত পরিমাণে, সেটা এখনো পর্যন্ত হয়নি। বলা হয়েছিল যে গোটা হাসপাতাল চত্বর, আমি অন্যান্য সরকারি হাসপাতালের কথা ছেড়েই দিচ্ছি, আরজিকর যেখানে এই ঘটনা ঘটেছিল বলা হয়েছিল গোটা হাসপাতাল চত্বর সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে, সেটা হয়নি এখনো। জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা করে বিশ্রামের জায়গা তৈরি করা হবে, হয়নি। স্পেসিফিক্যালি অভয়ার মতো ঘটনা যাতে আবার না ঘটে তার জন্য এই আলাদা বিশ্রাম কক্ষ তৈরির কথা বলা হয়েছিল, সেটা হয়নি। প্যানিক বাটনের কথা বলা হয়েছিল যে ওই প্যানিক বাটনটা টিপে দিলে কোথাও কিছু হলে ওই প্যানিক বাটনটা টিপলে সঙ্গে সঙ্গে প্রশাসন কর্তৃপক্ষের কাছে খবর চলে যাবে। সেই কাজ কতদূর এগিয়েছে? বলা হচ্ছে কেবল ফেলা হয়েছে, কিন্তু তারপরে আর কোনো কাজ হয়নি। কবে হবে কেউ তা জানে না। পূর্ত দপ্তরের অধীনে থাকা আরজিকরের এই লিফটগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে একটি বেসরকারি সংস্থার ওপরে। তাদের ওপর, তারা তাদের কাজটা সঠিকভাবে করছে কিনা সেই সংস্থার ওপর কোনো নজরদারি চালানোর ব্যবস্থা সেটাও নেই, সেটাও করা হয়নি। তাহলে বেসিক্যালি আরজিকরে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার বেশিরভাগই এখনো পর্যন্ত পূরণ করা হয়নি। হাসপাতালের ভেতরকার যেরকম হাঁড়ির হাল ছিল তার কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে প্রশ্ন যদি আপনি করেন যে একটা মৃত্যু থেকে আরেকটা মর্মান্তিক মৃত্যু পর্যন্ত আমরা হেঁটে চলে এলাম, আমরা এই দুটো মৃত্যুর মাঝখানে ঠিক পেলাম কি? উত্তরটা খুব ছোট এবং সহজ, কিচ্ছু না। তাহলে এর সমাধান কি? বাঙালি উৎকৃষ্ট বুদ্ধি সম্পন্ন জীব, সে বলে দেবে আমি বাবা এরপর থেকে আর আরজিকরে কোনোদিন যাব না। এর কারণ হচ্ছে, এক, সে মনে করছে যে তার কাছে অপশন আছে, সেই লাক্সারিটা আছে। যখন কোথাও কোনো রকম দুর্ঘটনা ঘটবে বা সে অসুস্থ হয়ে চিৎপটাং হয়ে পড়ে থাকবে, তখন তার কাছে হোটেলের মেনুর মতো জিজ্ঞেস করা হবে কোন হাসপাতালে আপনি যেতে চান। আর দ্বিতীয়ত, বাঙালি মনে করতে পারে যে এই ঘটনা শুধুমাত্র আরজিকরেই ঘটছে, বাকি হাসপাতালগুলো তো ঠিক আছে। এবং সে জানে না যে আরজিকরে যখন এইরকম একটা ভয়াবহ ঘটনার কথা সামনে উঠে এসেছে, ঠিক সেই সময় জানা যাচ্ছে যে কলকাতা মেডিকেল কলেজের যন্ত্রপাতি, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ চিকিৎসার কাজে লাগে যে যন্ত্রপাতি, সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে বেসরকারি সংস্থার উপরে রয়েছে, তাদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। কি ধরনের দুর্নীতি বলুন তো? যেমন ধরুন, একটা উদাহরণ আপনাদের সামনে রাখি, কি ধরনের যন্ত্রপাতি নিয়ে এই সমস্ত ছেলেখেলা করা হচ্ছে, কি ধরনের যন্ত্রপাতি স্যাবোটাজ করেছে এই বেসরকারি সংস্থা বলে অভিযোগ উঠে আসছে। পিডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, অর্থাৎ একদম ছোট ছোট বাচ্চারা, একরত্তি প্রাণ, তাদের চিকিৎসা যেখানে হয়, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট মানে তারা যখন খুবই অসুস্থ, একেবারে জীবন মরণ লড়াই, সেখানকার কথা বলা হচ্ছে। এবার সেই ইউনিটের একটা ভেন্টিলেটর মানে আপনারা জানেন একেবারে জীবন মরণ যন্ত্র। একটা ছোট্ট বাচ্চা, তার প্রাণ বাঁচানোর জন্য যে ধরনের ভেন্টিলেটর প্রয়োজন, ধরে নিন সেই ভেন্টিলেটরের কথা বলা হচ্ছে, পিডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের সেই ভেন্টিলেটর। সেটা বারবার খারাপ হয়ে যাচ্ছে, খালি খারাপ হয়ে যাচ্ছে। কেন খারাপ হচ্ছে সেই নিয়ে খোঁজখবর করতে গিয়ে দেখা যাচ্ছে যে হাসপাতালের বিভিন্ন যন্ত্র, দামি দামি যন্ত্র, তার ভেতরে যে সমস্ত পার্টস রয়েছে, যে যন্ত্রাংশগুলো রয়েছে, এই বেসরকারি সংস্থা রক্ষণাবেক্ষণের নামে সেগুলোকে বদলে দিয়ে নিম্নমানের, খারাপ, সস্তা যন্ত্রাংশ লাগিয়ে দিচ্ছে এই যন্ত্রপাতিগুলোর ভেতরে। ফলে যন্ত্রগুলো বারবার খারাপ হয়ে যাচ্ছে। এইবার আপনি ভাবুন, জীবন মরণে লাগে যে ধরনের যন্ত্র, একটা ভেন্টিলেটরের মতো যন্ত্র, তার ভেতর থেকে যে দামি যন্ত্রাংশ রয়েছে সেটা খুলে বদলে তার জায়গায় সস্তা নিম্নমানের যন্ত্রপাতি লাগিয়ে দেওয়া হচ্ছে। সেইভাবে তাপ্পি মেরে গোটা
কাজটা চালানো হচ্ছে। এবার এই বিষয়টা সামনে আসার পর স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে এবং উদ্বেগ বাড়ছে এই মুহূর্তে। তার কারণ জানা যাচ্ছে এই বেসরকারি সংস্থা শুধুমাত্র কলকাতা মেডিকেল কলেজ নয়, এই রাজ্যের একাধিক সরকারি হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। কাজেই তারা এই কাজটা শুধুমাত্র কলকাতা মেডিকেল কলেজের যন্ত্রপাতির সঙ্গে করেছে না অন্য জায়গাতেও করেছে, করে থাকলে কতটা করেছে, কোন কোন যন্ত্রের সঙ্গে করেছে, সেগুলো এখন খোঁজাখুঁজির কাজ শুরু হচ্ছে। এরপর তাহলে কি হবে বলুন তো, সমাধানটা কি? এরপর কমিটি খেলা হবে, যেরকম খেলা হয়েছে আরজি করের অভয়ার ঘটনার সময়, যেরকম এই লিফটের ঘটনা ঘটার পরে কমিটি খেলা হবে, সেরকমই কমিটি খেলাটা হতে থাকবে। এবং এগুলো যাতে পরবর্তীকালে আর না হয় সেরকম কিছু নিশ্চিত করা কি আদৌ সম্ভব হবে জানা নেই। কে কোথাকার লিফট কে দেখে কিছুই ঠিক নেই, কোথাকার কি যন্ত্রপাতি সেসব কে সারাচ্ছে কে দেখে সেসবও ঠিক নেই। এগুলো হাসপাতাল না কসাইখানা সেটাও এখন আর মনে হয় ঠিক নেই। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের যদি কিছু বলার থাকে, কোনো মতামত থাকে, অবশ্যই জানাবেন।